নমস্কার বন্ধুরা, আমি পৌলমী। আমার চ্যানেল গল্প আর গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের উপস্থাপনা বাংলা সাহিত্যের হাস্যরসিক গল্পকার শিবরাম চক্রবর্তী বিরচিত ভাগ্নে যদি ভাগ্যে থাকে। ভাগ্নে যদি ভাগ্যে থাকে তাহলে আর রক্ষে নেই। কথায় বলে কাজের সময় কাজী, কিন্তু আমার কাজিনরা কিছু কম কাজের নন। আমার 7 মাসি মিলে 37টি কাজিন রত্ন দিয়েছিলেন আমায়। হি কাজিনদের বাদ দিয়ে কেবল সি কাজিনদের সম্মিলিত প্রচেষ্টায় 77টা ভাগ্নে আর ভাগ্নি রত্ন আমি পেয়েছি। বন চিরকালই কিন্তু বন থাকে না, ক্রমেই গভীর হয়, গভীরতর হয়ে অরণ্যে দাঁড়ায়। আর অরণ্য মাত্রই সাপদ সংকুল। সেই অরণ্যের ভিতর থেকে আস্তে আস্তে হিংস্র জীবজন্তুরা বেরুতে থাকে, মানে ভাগ্নে ভাগ্নিরা দেখা দেয়। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। সোনা ছিল উপকথায়, কিন্তু বনের সেই টিয়েদের যে কখনো চোখে দেখতে পাবো কোনোদিন কল্পনা করিনি। চোখা হয়ে একে একে তারা দেখা দিতে লাগলো। অবশ্যই ভাগ্নিদের আমি হিংস্র প্রকৃতির বলতে চাইনি। আমার ভাগ্নিদের মতন মিষ্টি আর হয় না, কিন্তু ভগ্নির থেকে কেবল ভাগ্নি পাবে এমন ভাগ্য নিয়ে কজন আসে। ভাগ্নির সঙ্গে ভাগ্নের ভেজাল এসে জোটেই। ভেজাল ছাড়া কি কিছু আছে আজকাল? আমার বোনরা উপবনের মতন সুরভিত, আর ভাগ্নিরা তো আবার খাবার মতোই উপাদেয়। আর ভাগ্নেরা, আহা, তারা যদি ভাগলপুরের মতো সুদূর পরাহত হতো। অবশ্যই 47টা ভাগ্নের সবাই সমান দুর্ধর্ষ নয়, আর সবাই কিন্তু একসঙ্গে হানা দেয় না। একসঙ্গে কি কারো পেট কামড়ায় আর মাথা ধরে, পায়ে গোদ আর চোখে ছানি পড়ে, পেটের অসুখ হাম আর ধনুষ্টঙ্কার হয়ে থাকে, কলেরা আর পক্ষাঘাত, বাতের ব্যথা আর দাঁতের ব্যথা, জলাতঙ্ক আর অম্বলের বেড়া, তাহলে আর বাঁচতে হতো না মানুষকে। আমার ভাগ্নেরা একসঙ্গে হামলা করলে আমি আর মর্তলোকে বর্তমান থাকতুম না। তারা মৃদু মন্দ সমীরণের ন্যায় ক্ষণে ক্ষণে প্রবাহিত হয়, আর প্রথম শরতের বর্ষণের ন্যায় পশলায় পশলায় আসে। কেউ কেউ বা ঝড়ঝাপটার মতোই এসে পড়ে দাপটের সঙ্গে। মুহুর্মুহু ঠিক না এলেও প্রায় খেপে খেপেই তারা আসে। সেদিন যেমন 3 জন এলো, অশোক, সত্যেন আর রথিন। কোনো ষড়যন্ত্র করে কি না জানি না, কলকাতায় 3 মুলুকের 3 জনা দেখা দিল একসঙ্গে। পুজোর মুখেই এলো তারা। তাদের ধরন ধারণ দেখে ঠাওর হলো বিজয়ার ঢের আগেই তারা দিগ্বিজয় করতে বেরিয়েছে। এসেই পুজোর পার্বণীর কথা তুলল। মাসিদের কাছ থেকে কে কত পেয়েছে তার ফিরিস্তি দিতে লাগলো আমায়। এরপর মামাদের কাছ থেকে কার কত আদায় হয়েছে তার কথা পারবে বোধ হয়, আর তারপরেই পেরে ফেলবে আমাকেও। আগের থেকেই সতর্ক হওয়া ভালো। আমার চোটটাই আগে দিয়ে রাখি। আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় আগের থেকেই আক্রমণ করা। আরে এই দেখো, আমার টেরিলিনের স্যুট বাবা দিয়েছে পুজোয়, বলল রথিন। টেরি তার আগেই দেখেছিলাম, এখন টেরিলিন দেখে তো চোখ টেরা। ও, এত এত পেয়েছিস বলছিস যখন, তখন কিছু আমায় তোরা দিয়ে জানা হয়। আমি বললাম, আমার অবস্থা ভারী কাহিল যাচ্ছে রে, অবশ্যই ধার দিতেই বলছিলাম আমি তোদের। সে ধারে আমরা নেই মামা, বলল অশোক। তার চেয়ে দিলখোশ কেবিনে চলো বরং। ভেবে দেখলে সে ধারটাও খুব খারাপ নয়। নগদ দক্ষিণা না মিললেও আজকালকার বাজারে বিনি পয়সায় ভোজটাই বাকে দিচ্ছে অমনি। তক্ষুনি 60-এ মাথা গলিয়ে এক পায়ে খাড়া। না, ভাগ্নেরা খালি যে ভাগ বসায় তাই নয়,
তিনজনের যোগে ত্রহস্পর্শ ঘটলে তাদের গুণও দেখা যায় বই কি। দিলখোশে এমনিতেই বেজায় ভিড়, সর্বদাই ভোজন বিলাসীতে ভর্তি। ভিড়ের ঠেলায় ঢোকাই দায়, ঢুকতে পারলেও বসবার জায়গা পাওয়া যায় না। কিন্তু সেদিন দেখলাম বোধহয় রবিবার ছিল বলেই, রবিবারে আশেপাশের বইয়ের বাজার বন্ধ থাকে তো কেবিন বেশ ফাঁকা ফাঁকা। 4 জনে বসা গেল এক ধার ঘেঁষে। অশোক বলল, মোগলাই পরোটা মামা। রথিন বললে, মুরগির মাংস। আমি বললাম, মটন চপ। আর কিছু নয়, মাটন চপ গ্রেভি, বেশ চর্বিওয়ালা। আমি চর্বিত চর্বণের পক্ষপাতী। সত্যেন বললে, সেই যে ইয়া বড় মুরগির কাটলেট ডিম দিয়ে ভেজে দেয়, খাইয়েছিলে তুমি একদিন, প্লেট জুড়ে যায় একেবারে, পেট ভরে যায় একটাতেই, খেতেও খাসা। তার নাম কি জানি না, আমি তাই খাবো একখানা। ও, তার নাম কোবরেজি কাটলেট, আমি জানালাম। বেশ, তাহলে সবার জন্যই সব আসুক। সবাই মিলে বললুম তখন, সবাই খাক সব রকম। এসে গেল 4খানা মোগলাই পরোটা, 4টে কোবরেজি কাটলেট, 4খানা মাটন চপ গ্রেভি বেশ চর্বিওয়ালা, 4 প্লেট চিকেন কারি। বিল হলো 18 টাকা 80 পয়সার। অশোক ওদের বড়, তাকেই সম্বোধন করলাম। অশোক, বৎস, দিয়ে দাও টাকাটা এবার। আমি তো টাকা আনিনি মামা, বলল সে। আমার কাছে নগদ 18 পয়সা আছে কেবল, বাড়ি ফেরার ভাড়াটাই। এখান থেকে বরানগর বাসে যেতে 18 পয়সাই লাগে তো। রথিন বললে, আমার 8 পয়সা সম্বল, এখান থেকে সোজা বাগবাজারে গিয়ে নামবো সেকেন্ড ক্লাসের ট্রামে, সেখান থেকে মদনমোহনতলা হেঁটে মেরে দেব। সত্যেন কিছুই বলল না, সে সবচেয়ে ছোট, এসব অর্থনৈতিক ব্যাপারে তার কোনো দায়িত্ব আছে বলে মনেই করল না সে। তোমার কাছে টাকা নেই মামা, শুধালো অশোক। কোথায় টাকা? আমি 2 পকেট উল্টে দেখিয়ে দিলাম, একটা নয়া পয়সাও নেই কোথাও। সে কি, টাকা পয়সা না নিয়ে তুমি রাস্তায় বেরো? রথিন তো অবাক। কলকাতার রাস্তায় পকেটে কিছু না নিয়ে কখনো বেরোবি না, আমাদের পই পই করে বলো যে তুমি। কখন কি হয়, কোথায় কোন বিপদে পড়িস, অন্তত একটা টাকাও সঙ্গে রাখবি, বলো না আমাদের। বলি তো বলেছি তো, কিন্তু বেরুবার সময় মনেই হয়নি যে সঙ্গে বেরিয়ে বিপদে পড়ব। তাছাড়া তোরা বললি যে পুজোয় তোরা মামাদের কাছ থেকে, মাসিদের কাছ থেকে, দিদিমাদের কাছ থেকে কত কি পেয়েছিস, খাওয়াবি বলে তো ধরে আনলি এখানে আমায়। আমরা তোমায় খাওয়াবো? তুমি বলো কি মামা, বলল অশোক। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মামা ভাগ্নেকে খাওয়ায় না ভাগ্নে মামাকে খাওয়ায়, প্রশ্ন তুলল রথিন। সত্যেন তো কিছুই বলল না, সে শুধু হাঁ করে রইল, বিস্ময়ে হাঁ হয়ে গেছে বোধহয়। আমি বললাম, কেন, ভাগ্নে হয়ে মামাকে খাওয়ালে কি মহাভারত অশুদ্ধ হয়? তার কোনো জবাব না দিয়ে অশোক বলল, আমরা এখানেই বসে রইলাম ততক্ষণ, তুমি বাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসোগে চটপট। বাড়িতেও ফাঁকা, এই পকেটের মতো গড়ের মাঠ সেখানেও, ক্ষুণ্ণ কণ্ঠে জানালাম। পুজোয় এত এত লিখলে টাকাগুলো কি করলে মামা? এত এত করে কি লিখলাম, 2-5টা তো লিখেছি মাত্র, ছাপাতে দিয়েছি কাগজে। ছাপে যদি, ছাপাবার পর 2-5টা টাকা দেয় যদি দয়া করে, বলতে হলো আমায়। ভাগ্নেরা তো কেউ বিশ্বাস করতেই পারে না, বলে যে তোমার টাকা যদি নেই তো এমন সিল্কের জামা তুমি ওরাও কি করে শুনি। আমি বলি, এই একটাই তো জামা আমার একমাত্র লাক্সারি, কেবল একটা জামায় চলে যায় তোমার। সপ্তাহে একবার করে কেচে নিই রে বাড়িতে লাক্স দিয়ে, বললাম না আমার একমাত্র লাক্সারি। ও মা, বিস্ময়ে বলে উঠল সত্যে। লাক্সারির নতুন ব্যাখ্যা শুনেই বোধ করি। অশোক বললে, ও মা কি রে, বল ও মামা। মামা যে মার ডবল তা জানিস নে মুখ্য, মামাকে আধখানা করছিস, মাথা খাচ্ছিস, মামার অপমান হচ্ছে না? অত ঝামেলা কিসের, বলল রথিন।
থানায় জমা করে দিতে বলো আমাদের, তোমার সমেত। থানায় শুনে আমি আটকে উঠলাম। বলতে হবে না, এমনিতেই না দিতে পারলে পাহারাওয়ালা ডেকে ধরিয়ে দেবে এখন। না, থানার ত্রিসীমানায় যেতে আমার 7 পুরুষের মানা। পুলিশকে আমাদের ভারী ভয়। শুনেছি থানায় ধরে নিয়ে গিয়ে খালি ওঠবোস করায়। একজন বেতরোগীর বাত সেরে গেছিল নাকি 1000 বার খালি ওঠবোস করেই। আমার তো বাত নেই, সারবে কি? পক্ষাঘাত হয়ে যাবে নির্ঘাত। সত্যি বলতে আমার যা বাত তা শুধু মুখের। এই ডন বৈঠকের পরে আমার মুখ থেকে কোনো বাত সরবে না আর নিশ্চয়। বলছিলাম কেন, বাতলালো রথিন। আমার বাবা তো পুলিশ অফিসার। থানার থেকে ফোন করে দেব আমি বাবাকে। বাবা এসে বিনা পয়সায় ছাড়িয়ে নিয়ে যাবে আমাদের। ওসব কথায় কান না দিয়ে সোজা আমি কাউন্টারে চলে গেলাম। অসুবিধার কথাটা বললাম ভদ্রলোককে। তাতে কি হয়েছে বললেন তিনি। আমরা তো চিনি আপনাকে, লিখে রেখে দিচ্ছি, পরে আপনার সুবিধে মতন দিয়ে যাবেন এক সময়। আমি বললাম, বেশ বেশ। বেশ খুশি হয়েই বললাম। লেখাপড়ার ব্যাপারে আমার উৎসাহ সব সময়ই। চকটা নিয়ে আয় তো রে, হাঁক পারলেন তিনি। চকরবর্তীর ধারটা লিখে রাখি বলেই তিনি লিখতে উঠলেন। শিবরাম না শিবরাম, কি বানান লেখেন আপনি? ও কি, দেওয়ালের গায়ে লিখছেন যে? খাতায় লিখে রাখবেন তো। খাতায় কোথায় লিখব? সেখানে তো সব পেড হিসেব, ক্যাশ মেমোর ব্যাপার। ধার বাকির কথা দেওয়ালেই লেখা হয় কি না? কিন্তু দেওয়ালে এভাবে লিখলে তো নজরে পড়বে সবার। এখানে যারা আসে সকলেই দেখবে। আপত্তি করলাম আমি। এখানে বইপট্টিতে অনেকেই আমাকে চেনে যে। তা তো জানি, সেই জন্যই তো পেরেকের তলায় লিখছি, দেখছেন না? তা তো দেখছি, দেখে আমি অবাক হলাম লোকটার বুদ্ধি দেখে। পেরেকের তলায় লিখলে দেখা যায় না বুঝি? একটা সামান্য পেরেক আর কতখানি আড়াল করে। পেরেকটা দেয়াল থেকে তুলে ওর মাথায় ঠুকে দিলে হয়তো ওর বুদ্ধির কিছুটা খোলতাই হতে পারত। আমি বললুম, কিন্তু পেরেকের তলায় লিখলে কি কেউ দেখতে পাবে না আপনি বলছেন? কি করে পাবে? পেরেকে আপনার সিল্কের শার্টটা লটকানো থাকবে না? আপনার জামা দিয়েই তো ঢাকা থাকবে লেখাটা, তিনি জানালেন। হ্যাঁ, গায়ের জামাটাও কেড়ে নেবেন নাকি? না, কাটতে যাব কেন, নেবই বা কিসের জন্যে? ওটা জমা থাকবে এখানে, আপনি টাকাটা চুকিয়ে দিয়ে নিয়ে যাবেন আবার। ভাগ্নেরা ভাগ নেয়, সব কিছুতেই ভাগ বসায় জানি, কিন্তু 3-3টে ভাগ্নে একসঙ্গে যোগ দিলে তার ত্রহস্পর্শে কি হয় জানলাম এতদিনে। তারপর আর কি, গায়ের জামা খালাস করে খালি নিজের লাশটিকে নিয়ে বেরিয়ে আসতে হলো। জামাই সেজে ঢুকেছিলাম, খালাসি হয়ে বেরোলাম। ভাগ্নে যদি ভাগ্যে থাকে। আজকের গল্প এখানেই শেষ। আমার এই গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো গল্প পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।